আমার মেজো ছেলে এরকম একটা কাজ করে বসবে আমার সঙ্গে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য মা এবং ছেলের একটা দারুণ সংলাপ, একটা দারুণ গল্প স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের এই গল্পটা শুনলে তোমাদের মনে অনেক বেশি ভালো লাগা কাজ করবে। বন্ধুরা, আমি আসলে একজন স্বাধীনতা একটা মানুষ, মানে নিজের মতো করে থাকতে পছন্দ করি, নিজের মতো করে চলতে পছন্দ করি, এরকম একটা মানুষ আমি। তো আমার ছেলে সুমন, সে এমন একটা কাজ করে বসবে আমার সঙ্গে, সে যে আমাকে তলে তলে এতটা পছন্দ করবে বা সে আমাকে চাইবে ভিতরে ভিতরে, আমি কখনোই এই জিনিসটা বুঝতে পারি নাই। আমি কখনোই, এইটা আমার ধারণাও ছিল না, এটা আমার ধারণারও বাইরে ছিল। আর যখন আমি এটা বুঝতে পেরেছি, ঠিক সেই মুহূর্তে আমি কি করব, আমি কোনো কিছুই বুঝে উঠতে পারার আগেই সব কিছু কেমন যেন হয়ে গেল। তো আমার কলেজের বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের মনকে নাড়া দিবে, তোমাদের ইমোশনকে অনেক বেশি নাড়া দিবে। তাহলে চলো সেই গল্পটা শুরু করি। বন্ধুরা, আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো না, আবার খুব একটা বেশি খারাপও না, এরকম একটা পরিস্থিতি। আমার হাজব্যান্ড আসলে খুব একটা বেশি দিন হয় নাই, গত 5 বছর যাবৎ তিনি মারা গেছে। কিন্তু তা থেকে আমার তিনটা ছেলে আছে। আমার একটা ছেলে বিদেশে থাকে, বিদেশে সৌদি আরবে বসবাস করতেছে বর্তমানে। ওইখান থেকে প্রতি মাসেই আমাদের জন্য একটা টাকা সে পাঠাচ্ছে, এবং সেই টাকা দিয়ে আমাদের সংসারটা কিন্তু মোটামুটি বলা চলে বেশ ভালোভাবে কিন্তু চলতেছে, মোটামুটি বেশ ভালোভাবেই চলতেছে। সে প্রতি মাসে যেই টাকা পাঠাতো সেই টাকা দিয়ে আমাদের অনায়াসে কিন্তু চলে যেত সংসারটা। আর আমার ছেলে রয়েছে আরও 2টা, একটা মেজো ছেলে আর একটা ছোট ছেলে। ছোটটা অনেক ছোট, ও ক্লাস 5-এ মাত্র পড়াশোনা করতেছে, রানিং স্টুডেন্ট। আর মেজো ছেলেটা একটু বড়, ওর বয়স প্রায় 16 বছরের মতো, অনেক বছর বলা চলে। তো এই আসলে আমার মোটামুটি সংসারটা। কিন্তু বন্ধুরা, আসলে আমি তো একজন নারী মানুষ, নিজের সঙ্গে যুদ্ধ করতেছি, আমার হাজব্যান্ড নেই। এই পরিবারটা নিয়ে আমিও খুব একটা সংশয়ে আছি। কখন কি হয় না হয় আসলে কোনো কিছুই তো বলা যায় না, বা কোনো কিছুই তো আসলে মানে ওইভাবে কিন্তু স্কেচই করা যায় না। তো যাই হোক, আমার সংসারটা নিয়ে মোটামুটি আমি একটা ভালো অবস্থানে আছি, বা একটু ভালোভাবেই চলতেছিলাম। কিন্তু বন্ধুরা, হঠাৎ করেই আসলে মনে করেন যে আমার সংসারে একটা এলোমেলো একটা আবহাওয়া, একটা বাতাস কিন্তু তৈরি হয়। আমার বড় ছেলে, সে বিদেশে যত টাকা ইনকাম করতো, প্রায় 50,000 টাকার মতো, এই টাকা দিয়ে আসলে আমার সংসারটা মোটামুটি ভালোই চলতেছিল। খুব একটা যে খারাপ চলতেছে তাও কিন্তু না, মোটামুটি বলতে গেলে সংসারটা খুব ভালোই চলতেছিল। হ্যাঁ, আমার মেজো ছেলে, সে যেহেতু 15-16 বছর বয়স, সে এখনো কলেজে পড়াশোনা করে, সে রানিং স্টুডেন্ট, আর ছোটটা ক্লাস 5-এ পড়ে। তো সব কিছু মিলিয়ে আমার সংসারটা ছিল এক সুখের এক সংসার। কিন্তু বন্ধুরা, এই সুখের সংসারটা খুব একটা বেশি দিন সুখের হয় নাই, শুধুমাত্র আমার মেজো ছেলের চাহিদার কারণে। ও ইদানিং আমি দেখতে পারতেছি ওর ভাই ওকে মোবাইলে বিকাশের মাধ্যমে টাকা পয়সা যা যা লাগে সব কিছু দিচ্ছে। হ্যাঁ, সব কিছু দিচ্ছে ওর ভাই ওকে। তো ও টাকা পয়সা মানে ফায়া যেভাবে ইচ্ছা এইভাবে টাকাগুলোকে উড়াইতেছে, নিজের ইচ্ছা মতো টাকাগুলোকে খরচ করতেছে। বিশেষ করে মেয়েদের পিছনে প্রচুর টাকা পয়সা খরচ করে। আর ওই সমস্ত মোবাইলে ভিডিও দেখে, যে মা ছেলে, তারপর হচ্ছে বাবা মেয়ে, এই সমস্ত ভিডিও দেখে, পর্ন ভিডিও দেখে, যেগুলো নিষিদ্ধ ভিডিও। আমি জানি না ও এই বয়সে এগুলা কী করে দেখে বা কীভাবে দেখে। কিন্তু বন্ধুরা, যতটুকু জেনেছি যে ও নাকি ভিপিএন চালু করে এই সমস্ত ভিডিওগুলা দেখে, বা ভিপিএন ব্যবহার করে কিন্তু এই ভিডিওগুলা আমার ছেলে দেখে। সুমন ছোটবেলায় কিন্তু অনেক ভালো একটা ছেলে ছিল, ছোটবেলায় অনেক ভালো একটা ছেলে ছিল। আসলে বড় হওয়ার পরে ছেলেটা আমার একেবারে বলতে গেলে নষ্ট হয়ে গেছে। ও বড় হওয়ার পরে নষ্ট হয়ে গেছে। ছোটবেলায় কিন্তু এতটাও কিন্তু খারাপ ছিল না, ও অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল।
তো ওকে নিয়ে আমি প্রায় সময় গর্ব করতাম। কিন্তু বন্ধুরা, বড় হওয়ার পরে ওর মেয়েদের প্রতি একটা দুর্বলতা, বিশেষ করে ওর যে বয়সী মেয়েগুলা 14, 15, 16 বছরের মেয়েগুলা, এই মেয়েগুলা নাকি ওর ভালো লাগতো না। ওর মেয়ে ভালো লাগতো হচ্ছে 30 থেকে 35 বছর, 40 বছর, মানে যারা বয়স্ক মা, বাবি, আন্টি, ওদেরকে নাকি ও ভালো লাগতো। হ্যাঁ, ওর যে বন্ধুগুলা ছিল, ওর বন্ধুগুলা নাকি অনেকগুলো রিলেশন করতো। আসলে কচি মেয়েরা যেগুলোর বয়স অল্প, সেই কচি মেয়েরা নাকি দিতে চায় না অনেক সময়। ঠিক আছে, কচি মেয়েদের নাকি প্রচুর খরচ, তাদের পিছনে টাকা খরচ করতে হয়, তারপর হচ্ছে তাদেরকে আগলে রাখতে হয়, আরও অনেক কিছু। হ্যাঁ, খরচ চালিয়ে রাখতে হয়, যেই কারণে আসলে অল্প বয়সী মেয়েগুলা ওর একদমই পছন্দ ছিল না। আর ও সবসময় আসলে টাকা পয়সা খরচ করতে চাইতো না। ও চাইতো যে মেয়ে মেয়ে আসবে আমার কাছে, আমি সুখ পাবো, আরাম পাবো, মেয়ে আমাকে সব কিছু দিবে। হ্যাঁ, ও বিশেষ করে বাবিদেরকে এবং আন্টিদেরকে, খালা, চাচি, মা, এই সমস্ত মহিলাদেরকে ও টার্গেট করত। এই মহিলাগুলো ছিল মূলত ওর মেইন টার্গেট। ঠিক আছে বন্ধুরা, আর কোনো কিছু না, এই মহিলাগুলো ছিল ওর হচ্ছে মেইন টার্গেট। এই মহিলাগুলোর জন্য ও আসলে এই কাজগুলো করত। তো আমি দেখতাম ও 2টা বিবাহিত মহিলা, 6 বাচ্চার মা। এই 6 বাচ্চার মা, তার পেটটা এত বড়, আমি কি মোটা, আমি কি বড়, আমার চাইতেও নাকি আরও অনেক মোটা, আরও অনেক ডাবল মোটা। এই মেয়েগুলোকে নাকি ও পটিয়েছে মহিলাদেরকে, এবং মাঝে মধ্যেই ওদের বাসায় যেত। আমার ছেলে ইদানিং যা শুরু করে দিয়েছিল, তাতে আমার মোটেও একদমই ভালো লাগা কাজ করতেছিল না, একদমই ভালো লাগতেছিল না। কারণ ছেলের এই সমস্ত বিষয়গুলো আমাকে বারবার কিন্তু নড়বড় করে দিয়েছিল, বা আমাকে বারবার কিন্তু প্রশ্নের সম্মুখীন করেছিল যে এই কোন ছেলেকে আমি পেটে রেখেছি, এটা কি আদৌ আমার ছেলে, এটা কি আদৌ আমার সন্তান, হ্যাঁ, এটা কি হচ্ছে। আমি বারবার কিন্তু লজ্জা পেতাম, বা বারবার আমি শরম পেতাম। তো ওকে আমি প্রায় সময় আমি বোঝানোর ট্রাই করতাম, আমি প্রায় সময় ওকে বোঝানোর চেষ্টা করতাম যে বাবা সুমন, দেখো তোমার ভাই বিদেশে গিয়ে কত কষ্ট করতেছে, টাকা পয়সা আমাদেরকে পাঠাচ্ছে, আমরা যদি টাকা পয়সা না জমাই, তুমি যদি মহিলাদের পিছনে এইরকমভাবে লেগে থাকো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো, তুমি বয়স হলে আমি তোমাকে বিয়ে দিব, দরকার পড়লে তোমার বড় ভাইয়ের আগে আমি তোমাকে বিয়ে দিব। কিন্তু বন্ধুরা, ও ছিল একটু মহিলা লুবি, নারী লুবি। ও আসলে ওই যে বললাম, বন্ধুরা দেখতো ওই ইয়ং মেয়েদের সঙ্গে রিলেশন করতো, প্রেম করতো, কিন্তু আসলে ওর বন্ধুরা রিলেশন করে ওই মেয়েদেরকে খেতে পারতো না, বা মেয়েরা ওর বন্ধুদের চাহিদা পূরণ করতে পারতো না, দিত না। দেখা যাইত যে মানে অনেক সমস্যার সম্মুখীন হইতো। তো ও যে কারণে আর কি, মানে একটু অন্যরকম স্টাইল বা অন্যরকম একটা গেট আপ ছিল ওর। ও আসলে কখনো কিন্তু এই ধরনের কোনো কিছু করতে চাইতো না। এটাই ছিল ওর সবচেয়ে একটা স্বাভাবিক একটা বিষয়। একদিন আমি গোসল করে বাথরুম থেকে বের হচ্ছিলাম, আর ঠিক সেই সময় সুমন আমার রুমে কি যেন কাজ করতেছিল। হঠাৎ করে আমি সুমনকে দেখি যে আমার পাশে এসে মানে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমার অনেকটা সন্দেহ হচ্ছিল যে এই ছেলে এখনই এরকম করতেছে, তাহলে বড় হয়ে এই ছেলে কি হবে। ওকে নিয়ে কিন্তু আমার মনে একটা ভয় ছিল, আমার মনে একটা সংশয় ছিল যে অত বদমাইশ বা লুচ্চা টাইপের একটা ছেলে হচ্ছে, এই ছেলে যদি এখনই এইসব করে, তাহলে আরও বড় হয়ে তখন কি করবে। মানে আমার মনে সবসময় একটা ভয় কাজ করতো, একটা জেদ কাজ করতো যে এইরকম, মানে ওর ওর সবসময় ভালো লাগতো 30 বছর 20 বছরের যে মহিলাগুলো ছিল, এই মহিলাদেরকে ওর আসলে ভালো লাগতো। ওর এই বিষয়গুলা আসলে আমার খুব মানে আমি খুব টেনশনে থাকতাম ওর এই বিষয়গুলো নিয়ে। আমি খুব ভয়ে থাকতাম যে আসলে আল্লাহ কখন যে কি হয়ে যায় সেটা তো আমি বুঝতে পারতেছি না, সেটা তো আমারও অজানা, কখন যে কি হয়ে যায় আমি তো এর কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। ঠিক আছে, তো ওকে নিয়ে আমি সবসময় আসলে একটু ভয়ে থাকতাম, আমি সবসময় একটু টেনশনে থাকতাম। তো আমি সেদিন গোসল করে আসার পর আমি দেখি ও আমার রুমে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি সুমনকে বললাম, সুমন কি ব্যাপার, তুমি এইভাবে আমার দিকে কেন তাকিয়ে আছো? হ্যাঁ, তখন সুমন আমাকে বলতেছিল, মা আজকে তোমাকে কেন জানি একটু সুন্দর লাগতেছে, তোমাকে দেখতে অনেকটাই অদ্ভুত মনে হচ্ছে, এর আগে তোমাকে কখনো এতটা সুন্দর লাগে নাই।
আমি অনেকবার তোমার দিকে তাকিয়েছি, অনেকবার তোমাকে দেখেছি, কিন্তু আজকের মতো তোমাকে সুন্দর কোনো দিন লাগে নাই। মা, তুমি আজকে এই রূপের জাদু তোমার কোথা থেকে উৎপত্তি হয়েছে? আমি তখন ওকে বললাম, কি এখন ওই বাহিরের মহিলাদের দিকে মন সরিয়ে এখন কি তোমার মন আমার দিকে দিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, কবে থেকে এইসব? দেখো সুমন, আমি তোমার মা বলতেছি, খবরদার যদি এরকম কোনো কাজ করো, ঠিক আছে, তাহলে কিন্তু বলে দিলাম এটা একদম ভালো হবে না, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কারণ তুমি মায়ের সঙ্গে কিন্তু এইসব অসভ্যতা তুমি করতে পারো না। আমি তোমার মা হই, ঠিক আছে? তখন আমার ছেলে বলতেছে, মা হয়েছে তো কি হয়েছে, আমার তো বাবা নেই। হ্যাঁ, তাছাড়া আজকে বাবা নেই হচ্ছে 5টা বছর। এই 5 বছর আমার ভাইয়া চলে গেছে সৌদি আরবে। সে সেখানে কষ্ট করে করে টাকা পাঠাচ্ছে, এদিকে আমরা পড়াশোনা করতেছি। মা, তুমি তো অনেক দিন যাবৎ একা একা আছো, কষ্ট করতেছো, আর কতদিন এইভাবে একা থাকবে? তুমি আমাদের 3 ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তুমি একটা বিয়ে শাদিও পর্যন্ত করলে না। মা, এইভাবে তো একটা মানুষ থাকতে পারে না, একটা মানুষ বাঁচতে পারে না। তুমি জানো মা, আমি তোমার বয়সী অনেক মহিলাদের সঙ্গে এই সমস্ত কাজ করেছি, আর তারা সবাই স্বামী নেই। কেউর বা স্বামী বিদেশে আছে, কেউর স্বামী নেই, বা অনেকের স্বামী এই অনেক কষ্ট তারা পায়, ঠিক আছে, তারা অনেক কষ্ট পেয়ে কিন্তু আমাকে তারা কাছে টেনে নেয়। মা, যে মহিলাগুলোর কাছে আমি গিয়েছি তারা সবাই আমাকে, আমি যখন তাদের কাছে গিয়েছি তারা কান্না করে দিয়েছে আমাকে দেখে। মা, তারা সবাই শারীরিক সুখ চায়, তারা সবাই শারীরিক যে একটা মানসিক শান্তি, এই শান্তিটা চায়। মা, তুমি এত দিন, আজকে প্রায় 5টা বছর বাবাকে ছাড়া তুমি একা একা জীবনযাপন করতেছো। তোমার কি কখনো মনে হয় না যে তোমার লাইফে একটা মানুষ দরকার, তোমার নিজের একটা মানুষ দরকার, যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, তোমাকে এই অনেক বেশি আদর করবে, সোহাগ করবে, এরকম একটা মানুষ তোমার দরকার, বা তোমাকে কাছে টেনে নিবে? মা, দেখো, এইভাবে কোনো মানুষ একা একা বাঁচতে পারে না, এইভাবে কোনো মানুষ একা একা দিন যাপন করতে পারে না। তুমি আর কতদিন এইভাবে একা একা থাকবে? আর কতদিন? আমরা তোমার কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। মা, হয়তো তুমি আরেকটা বিয়ে করবে, আর না হলে আমার এক বন্ধু আছে, ওর নাম হচ্ছে প্রকাশ। ও আসলে সব কিছু সিক্রেট লাগবে, আমি তোমার জন্য এই ছেলেকে তোমার বিছানায় পাঠাবো। আমার ছেলের মুখে এমন কথা শুনে বন্ধুরা আমি রীতিমতো অনেকটা আতঙ্কেও হয়ে পড়েছিলাম যে আমার ছেলে এগুলো কী বলতেছে। হ্যাঁ, তখন ও আমাকে বলতেছে, মা, তুমি তো আমাকে দিবে না, কোনোদিনই তুমি আমাকে দিবে না, তো তুমি যেহেতু আমাকে দিবে না, আমি তোমার ছেলে হই, বা এটা সম্ভব না, তাহলে একটা কাজ করি, আমার বন্ধু প্রকাশ, ওকে দিতে তো তোমার কোনো সমস্যা নেই, ও তো তোমার নিজের কেউ বা তোমার রক্তের কেউ হয় না, আমি কোনো কিছু মনে করব না, আমার কোনো কিছু সমস্যা নেই। মা, তুমি জানো ওর আন্টিকেও আমি খেয়েছি, এখন ও আমাকে বলতেছে ও নাকি তোমাকে পছন্দ করে। মা, তুমি ওর সঙ্গে একটা রাত কাটিয়ে দেখো, তুমি অনেক বেশি মজা পাবে, আনন্দ পাবে, অনেক ভালো লাগবে তোমার। আসলে আমার ছেলে সুমন, মেজ ছেলে, ওর মুখে এইরকম একটা কথা আমাকে শুনতে হবে, এইটা আমি কখনো স্বপ্নেও ভাবি নাই বন্ধুরা। আসলে আমি কি করেছি জীবনে, ওকে তো আমি কোনো কিছুতে কমতি রাখি নাই, ওর শিক্ষা দীক্ষা জ্ঞান সব কিছুই আমি দিয়েছি, কিন্তু ওর নজরটা আসলে স্কুলে বন্ধুবান্ধবের সঙ্গে পাল্লায় পড়ে তাদের সঙ্গে চলাফেরা করে, ঠিক আছে, সব কিছু মাথা গুলিয়ে গেছে। ওই বন্ধুরা দু একটা রিলেশন করেছে ইয়ং মেয়েদের সঙ্গে, যখন দেখেছে তারা টাকা খেতে চায়, আসলে তারা ওই এই কাপড় খুলতে চায় না বা দিতে চায় না, তখনই তারা কি করেছে, ওই বাবি আন্টিদের প্রেমে পড়া শুরু করে দিয়েছে। তখন বলে তারা নাকি অনেকের যাদের স্বামী নেই বা যাদের স্বামী দুবাইতে আছে, বিদেশে আছে, হ্যাঁ, তাদের সঙ্গে নাকি আসলে ওদের মানে একটা জমবে, এদের একটা গ্রুপ ছিল প্রায় 5-6 জনের। তো এ ওর খালাকে, এ ওর চাচিকে, এ ওর ফুপিকে, এই রমবাসী কিন্তু তারা কিন্তু কাজগুলো করতো। তো আমার ছেলে আমাকে এই কথা বলার পর আমি তাকে একটা কষে একটা থাপ্পড় মেরে দিলাম। আমি তাকে বললাম, বিয়াদব ছেলে, তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছিলাম? হ্যাঁ, ফারদার আজকের পর থেকে যদি তোমাকে আর কোনো দিন আমার চোখের সামনে দেখি আর এই সমস্ত কিছু তুমি কার্যকলাপ করো, তাহলে সুমন, ভবিষ্যতে তোমার কিন্তু ভালো হবে না, তোমার মতো ছেলে আমার দরকার নেই। এই কথা বলার পর আমার ছেলে 2 দিন বাড়িতে আসে নাই, সে খুব রাগ করেছিল, আমি বুঝতে পারতেছিলাম। আমি তার রাগ ভাঙানোর শত চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি বন্ধুরা, কিন্তু কোনোভাবে কোনো উপায় আমি তার রাগ কোনোভাবেই যেন ভাঙাতে পারতেছিলাম না। আমার কাছে এক প্রকার ব্যর্থ মনে হয়েছিল। কি করব আমি তখন কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, আমার মাথায় যেন
তখন কোনো কিছুই কাজ করতেছিল না। আমি কি করব? আমি তো একজন ব্যর্থ মা। আর ও যে সমস্ত কার্যকলাপ করতেছে, ওর কাছ থেকে তো আমার ছোট ছেলেটাও শিখবে। ছোটটাও তো মেজর মতো হয়ে যাবে দুদিন পরে। তাছাড়া এদিকে আমার বড় ছেলে রাজীব, ও যদি বিদেশ থেকে এই সমস্ত কিছু ঘটনা শুনে বা এইগুলো যদি ও জানে, তাহলে কিন্তু এখানে বড় একটা ব্যাঘাত ঘটে যাবে। ও যদি এই সমস্ত বিষয়গুলো জানে বা শুনে যে সুমন তার মেজো ভাই, ছোট ভাই এই কাজগুলো করতেছে, তাহলে ও কিন্তু ভীষণ কষ্ট পাবে। এমনও হতে পারে যে ও কিন্তু কার টাকা পয়সা কোনো কিছুই দিবে না। এইটা কিন্তু মানে আমার জন্য কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, আমার জন্য অনেক মানে কি বলবো একটা ব্যাপার। তো এটা আসলে এই কষ্টটা আসলে সারা জীবন গুছানোর না, বা এই দুঃখ কষ্টটা আসলে কারো কাছে বলার মতো না, এরকম একটা বিষয়। ঠিক এইরকম একটা মর্মান্তিক মোড়কে আমি কি করব, আমি কিছু বুঝতে পারতেছি না। এদিকে দুদিন যাবৎ ও বাসায় আসতেছে না। ওর যে বন্ধু প্রকাশ, ওর কাছে একটা কল করেছিলাম। প্রকাশের কাছে আমি জানতে চেয়েছিলাম যে সুমন কোথায় আছে। প্রকাশ আমাকে বলল, সুমন কোথায় আছে আন্টি আমি জানি না। কেন আপনি জানেন না সুমন কোথায় আছে? সুমন কি বাসায় নেই? তখন আমি প্রকাশকে বললাম, না বাবা, তুমি কি খোঁজ করো না? তখন ও খোঁজ করে ও কোনো কিছু জানতে পারতেছে না। তখন আমি প্রকাশকে বললাম, আচ্ছা প্রকাশ, তোমার যদি সুমনের সঙ্গে যোগাযোগ হয়, তুমি সুমনকে বলে দিও যে ও একটা আবদার করেছিল, ঠিক আছে, একটা শর্ত দিয়েছিল আমাকে, আমি ওর কথায় ওর শর্তে আমি রাজি, ঠিক আছে, তুমি শুধু সুমনকে এই কথাটা বলে দিও। তখন প্রকাশ বলল, ঠিক আছে আন্টি। তারপর প্রকাশের সাথে তো নিশ্চয়ই সুমনের দেখা হয় বা আলাপ আলাচিতা হয়, অবশ্যই হয়, কিন্তু আমি সেটা জানি না। যাই হোক, তখন আমি ওকে বলার পর দুদিন পরেই আমি দেখলাম যে সুমন আসলো। তখন সুমন এই কথাটা শুনে অনেক বেশি খুশি হয়েছে। তখন সে প্রকাশকে আমাদের বাসায় নিয়ে এসেছে। আমাদের বাসায় নিয়ে আসার পর বন্ধুরা, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে সুমন, তোমার ছোট ভাই সে যখন ঘুমিয়ে পড়বে তখন আমি প্রকাশকে আমার রুমে ডেকে আনব। আর খবরদার, তুমি কিন্তু আমার সামনে থাকবে না, কোনো কিছু দেখার চেষ্টা করবে না, ঠিক আছে? তখন ওর বন্ধুর সঙ্গে আমাকে শুতে হলো। বন্ধুরা, আমি আসলে বুঝতে পারি নাই ওর বন্ধু প্রকাশ ও আলমারির ভিতরে মোবাইলটা রেখে দিয়েছিল। মোবাইলটা রাখার পর ও সব কিছু ভিডিও করে ফেলেছে। আমার ছেলে সুমন এই ভিডিওগুলো দেখে সুমনের মাথা একেবারে নষ্ট হয়ে পড়েছিল আমাকে দেখে। সুমন আমাকে বলতেছে, মা তুমি এতটা সুন্দর, আমি তো কোনোদিন কল্পনাও করি নাই। হ্যাঁ তুমি সুন্দর আমি জানতাম, কিন্তু তুমি যে এতটা দারুণ সুন্দর, এত সুন্দর, এইটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। হ্যাঁ, আমি ঘরে এরকম একটা মানে এলইডি লাইট রেখে আমি কিনা বাহিরে সমস্ত বাঙালি মালের পিছনে আমি ছুটি। হ্যাঁ, তখন আমার ছেলের সুর যেন অনেকটাই পাল্টে গিয়েছিল। আমি কি করব সেই সময় আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, আমার মাথায় যেন কোনো কিছুই কাজ করতেছিল না। তখন সুমন আমার দিকে, আমি গোসল করে আসলে সে আমার দিকে চেয়ে থাকতো, নজর দিত। আমি ঘুমিয়ে থাকলে আমি কিভাবে ঘুমিয়েছি, হ্যাঁ সে এইটা দেখতো। আসলে এইটা আমাকে খুবই অস্বস্তিকর মধ্যে ফেলে দেয়। তখন একদিন সুমন দেখলাম আমার কাছে চলে এসেছে, এসে আমার পা টিপতেছে, আমার হাত টিপতেছে। সুমন আমাকে বলতেছে, মা তুমি প্রকাশ আমার বন্ধুকে সুযোগ দিয়েছ, মা তুমি আমাকে একটা সুযোগ দাও না, আসলে তোমাকে আমার অনেক বেশি ভালো লেগেছে মা। তখন আমি সুমনকে বললাম, দেখ বাবা, তুই যেটা বলতেছিস এটা একদমই ঠিক না। তাছাড়া তোর ভাই বিদেশ থেকে যদি রাজীব এই সমস্ত কথা শুনে ফেলে, তখন কিন্তু খুব বড় একটা গাফলা হয়ে যাবে, খুব বড় একটা ঝামেলা হয়ে যাবে। তুই কি চাস যে তোর মায়ের জীবনটা এখনই শেষ হয়ে যাক? দেখ, তোর বাবার পরে আমি অনেক আঘাত পেয়েছিলাম, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু সেই কষ্টের কথা আমি তোকে বোঝাতে পারবো না, আমি তোকে বলতেও পারবো না, বুঝেছিস? সেইটা আমার মনে চাপা আছে। তোদের মানুষ করতে গিয়ে আমি কখনো বিয়ে শাদী করি নাই, আমি কখনো কোনো পুরুষের চিন্তাও করি নাই। হ্যাঁ আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি নিজেকে মানিয়ে নিতে শিখেছি, আমি নিজেকে মানিয়ে নিয়েছিও। কিন্তু বাবা সুমন, তুই যদি এখন আমার সঙ্গে এই কাজগুলো করিস, দেখ বাবা, রাজীব যদি এই বিষয়টা জানে, তো ছোট ভাই যদি এই বিষয়টা জানে, আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। একটা মানুষ যদি জানতে পারে, তখন আমি কি করব, আমি কই যাব? বন্ধুরা, আমি যেন কোনো কিছুই কোনোভাবেই ওকে আমি বোঝাতে পারতেছিলাম না। ও এটা চাই তো চাই, আসলে ওর ছোটবেলা থেকে একটা মাথার মধ্যে একটা মাইন্ড সেট আপ হয়ে আছে যে আমার 30 থেকে 35 বছরের মহিলা ওর টার্গেট। ও আসলে
ওর বয়সী মেয়েগুলোকে একদমই দেখতে পারে না, তাদেরকে ভালো পায় না, ওর একদমই ভালো লাগে না। ওর এমন একটা মেয়ে লাগবে যেই মেয়েটার শরীর স্বাস্থ্য একটু ভালো, একটু মোটা সোটা, এরকম মানুষ ওর দরকার, ঠিক আছে? তখন ওকে আমি বললাম, একদিন আমি বললাম, ও আমাকে বলতেছে, মা রাজীব ভাই তো বিদেশে আছে, সে কোনো কিছু জানতে পারবে না, আর আমার ছোট ভাই সে তো ঘুমিয়ে পড়বে। শুনো মা, তোমার আর আমার মনের যদি মিল থাকে, ঠিক আছে, তাহলে কেউ কোনোদিন কোনো কিছু জানতে পারবে না। আরে তুমি সমাজের কথা বলছো, এলাকার মানুষের কথা বলছো, আজকে আমরা যদি একবেলা না খেয়ে থাকি, এই যে তুমি 5-5টা বছর ধরে একা আছো, কেউ কি তোমাকে দেখেছে, কোনো খোঁজখবর রেখেছে? না। তুমি যদি আমার সঙ্গে এই কাজটা করো, দেখো এটা তোমার জন্য ভালো হবে, আমার জন্য যতটা ভালো হবে তার চাইতে বেশি ভালো হবে তোমার জন্য। আমি কেন বাইরে যাব, পর মেয়েদের কাছে যাব? হ্যাঁ, এখানে আমার টাকা নষ্ট হচ্ছে না, আমার সময় নষ্ট হচ্ছে না। তুমি যদি এটা দাও, আমি মন দিয়ে পড়াশোনা করব, ভালো একটা চাকরি করব, আমি তোমাকে চাই। আর আমার বন্ধু প্রকাশ তো তোমার লজ্জা শরম সব কিছু ভেঙে দিয়েছে, তুমি যে কতটা চাচ্ছ আমি সেই ভিডিওটা দেখেছি। আসলে বাবা মরে যাওয়ার পরে তোমার এইটা অনেক ইচ্ছে করে, কিন্তু তুমি ভালো কোনো মানুষ খুঁজে পাচ্ছ না। বন্ধুরা, এটা আসলে কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। আমার ছেলে যেন আমার কোনো কথাই শুনতেছে না। আসলে আমি দেখতে শুনতে বেশ ভালো ছিলাম, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পারতেছো। অনেক সুন্দরী নায়িকারাও কিন্তু আমার কাছে হার মানবে। আমরা মনে করি সিনেমার যারা নায়িকা আছে হয়তোবা তারাই সবচেয়ে বেশি সুন্দরী, কিন্তু না, বাস্তবে মানুষগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দরী। আমরা তাদেরকে কখনো বাস্তবে চোখ দিয়ে আমরা তাদেরকে দেখতে চাই না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে? তাছাড়া আর কোনো কিছু না। তো আমার ছেলে তখন আমাকে বললো, তুমি আমাকে যতই বুঝাও, আমাকে যতই জ্ঞান দাও, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি কোনো কিছু জানতে চাই না, আমি শুধু তোমাকে চাই, আমি আর কোনো কিছু চাই না। এখন এই ছেলেকে কে যাবে, এই ছেলেকে কে জ্ঞান দেবে? আমার মাথায় যেন কোনো কিছুই যেন কাজ করতেছিল না, কোনো কিছুই মাথায় কাজ করতেছিল না। আমি কি করব? আসলে বন্ধুরা, তখন আমি ওকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি। ও আমার রুমে ঢুকে যেত যে কোনো সময়, আমি কাপড় চেঞ্জ করতেছি, আমি ঘুমিয়ে আছি, আমার ঘুমের মাঝে এসে ও মানে যা তা কিছু করতো। তারপর একদিন আমি আর কোনো উপায় না পেয়ে আমি রাজীবকে ফোন করে বলে দিলাম যে, রাজীব, তোমার ছোট ভাই ইদানিং তার পাগলামিটা বেড়ে গেছে, তুমি ওকে আর টাকা পয়সা দিও না, তুমি যত দ্রুত সম্ভব দেশে চলে আসো। আর যাই হোক বন্ধুরা, এইটা আসলে কখনোই মেনে নেওয়া যায় না। ছেলের বন্ধুর সঙ্গে কাজ করা যায়, কিন্তু ছেলের সঙ্গে কাজ করা যায় না। ও বন্ধুরা, তোমাদের জীবনে এরকম কার কার সিচুয়েশন হয়েছে, তোমরা কে কে এরকম বিপদে পড়েছ, অবশ্যই সে আজকে আমাকে এই ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আবারও। দেখা হচ্ছে সেই পর্যন্ত নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।